বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের ভূরাজনৈতিক চালচিত্র গত এক বছরে সম্পূর্ণ বদলে গেছে। 2024 সালের 8 ডিসেম্বর মিয়ানমারের মংডু টাউনশিপের পতন এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে সীমান্তের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর থেকে 220 কিলোমিটারের স্থল সীমান্ত ও নাফ নদী এখন এক অনির্দেশ্য গোলকধাঁধায় পরিণত হয়েছে। এই সীমান্তে কোনো উত্তেজনা দেখা দিলে ঢাকা সরাসরি নেপিদোর জান্তা সরকারের কাছে প্রতিবাদ জানাতো। প্রয়োজনে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক বসতো। কিন্তু এখন বাস্তবতা হলো সীমান্তের ওপারের নিয়ন্ত্রণ এমন এক সশস্ত্র গোষ্ঠীর হাতে যাদের কোনো আন্তর্জাতিক বা কূটনৈতিক স্বীকৃতি নেই। ফলে সংকটের কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি সমাধানের পথও আপাতত বন্ধ। নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমানা রেখাটি এখন আর কেবল মাছ ধরার জায়গাতে নেই, এটি পরিণত হয়েছে বাংলাদেশের জেলেদের জন্য এক মরণ ফাঁদে। ডিসেম্বর 2024 থেকে এখন পর্যন্ত আরাকান আর্মির হাতে 350 জনের বেশি বাঙালি জেলে অপহৃত হয়েছেন। এই অপহরণের নেপথ্যে যে শুধু মুক্তিপণের লোভ কাজ করছে তা নয়, বরং উঠে এসেছে এক ভয়ঙ্কর গোয়েন্দা কার্যক্রমের তথ্য। ভুক্তভোগী জেলেদের বর্ণনা অনুযায়ী আরাকান আর্মির এই অভিযান এখন অর্থের পাশাপাশি তথ্য আহরণের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। গত ফেব্রুয়ারিতে 17 দিন বন্দী থাকার পর মুক্তি পাওয়া জেলে মাহমুদুল হাসানের ভাষ্যমতে বন্দিশালায় সাধারণ কোনো বিদ্রোহী নয়, বরং সাবলীল বাংলায় কথা বলা উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। আর সেই প্রশ্নগুলো ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। সীমান্তে বিজিবির কতজন সদস্য মোতায়েন আছে, তাদের টহল দেওয়ার সময়সূচি কি এবং সীমান্তে কোন কোন পয়েন্টে বিজিবির ফাঁড়ি বা রাডার স্থাপন করা আছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি একটি সুসংগঠিত হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউম্যান কার্যক্রম, যেখানে জেলেরা অজান্তেই আরাকান আর্মির কাছে বাংলাদেশের সীমান্ত সুরক্ষার তথ্যদাতা হিসেবে ব্যবহৃত হচ্ছেন। যদিও আনুষ্ঠানিক অবস্থান হিসেবে আরাকান আর্মি এই অপহরণকে অবৈধ অনুপ্রবেশের জরিমানা হিসেবে চিহ্নিত করছে এবং জেলে পিছু 1 থেকে 1.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা আদায়ের এই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে অত্যন্ত পেশাদারিত্বের সাথে, যেখানে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি সিম কার্ড এবং দেশের অভ্যন্তরে সক্রিয় রোহিঙ্গা ও কিছু অসাধু বাংলাদেশের তৈরি করা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নেটওয়ার্ক। নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা আদায় করে নেওয়া হচ্ছে, যা পুরো চক্রটিকে আরো শক্তিশালী করছে। পরিস্থিতি আরো জটিল হয়েছে আরেকটি পাল্টা অভিযোগকে কেন্দ্র করে, যেখানে আরাকান আর্মি দাবি করছে যে বিজিবির কিছু সদস্য রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসাকে খাদ্য ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। 2025 সালের সেপ্টেম্বরে বিদ্রোহী গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে তদন্তের দাবি জানায়, যদিও বিজিবি কঠোরভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের 2025 সালের জুন মাসের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি পক্ষকে আরাকান আর্মির বিরুদ্ধে লড়তে উস্কানি দেওয়া হচ্ছে, যা সীমান্ত পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। আন্তর্জাতিক আইনের চোখে, বিশেষ করে মন্টেভিডিও কনভেনশন অনুযায়ী আরাকান আর্মি কোনো রাষ্ট্র নয়, ফলে তাদের দ্বারা পরিচালিত এই গ্রেপ্তার বা আটক কার্যক্রম মূলত জিম্মি করার শামিল, যা জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধ। কিন্তু আইনের ধার ধরে না রাখাইনের বাস্তবতা, যেখানে আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের প্রায় 90% এলাকা নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি ফেব্রুয়ারি 2026-এ নাইখংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আরাকান আর্মির 3 জন সদস্য বিজিবির হাতে ধরা পড়ায় সীমান্তের এপারেও তাদের উপস্থিতির প্রমাণ মিলেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করেছে। প্রতিবেশী ভারত ইতিমধ্যে এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কৌশলগত যোগাযোগ স্থাপন করলেও বাংলাদেশ এখনো এক ধরনের কৌশলগত নীরবতা পালন করছে। কিন্তু নাফ নদীর এই অদৃশ্য যুদ্ধ যে কেবল জেলেদের ভাগ্য নয়, বরং বাংলাদেশের দীর্ঘমেয়াদী সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা যদি এখনই সামরিক ও কূটনৈতিক মহলে নতুন কোনো সমীকরণ তৈরি করতে না পারে, তবে জেলেদের ওপর চলা এই গুপ্তচর ফাঁদ ভবিষ্যতে আরো বড় কোনো জাতীয় সংকটে রূপ নিতে পারে।